আজ 24শে মে রবিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বিজেপির ফাঁদে পা, দেবরাজ অদিতি কাণ্ডে বিকাশকে ঘিরে বিতর্ক, পাশে দাঁড়ালেন নওশাদ সিদ্দিকী। চাইলে কোনো মুসলিম দেশে চলে যান, কুরবানি নিয়ে হুমায়ুন কবিরের মন্তব্যে খোঁচা মন্ত্রী অগ্নিমিত্রার। ঈদের ছুটি কমিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, বাংলায় কর্মসংস্কৃতি ফেরাতে পুজোর ছুটিও কি কমে যাবে? জুলাই থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য সাথীর 6 কোটি গ্রাহকই পাবেন সুবিধা। নতুন আবেদনকারীরা কি করবেন? এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। দেবরাজ অদিতি কাণ্ডে প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভূমিকা ঘিরে যখন রাজনৈতিক ও সামাজিক মহলে তুমুল বিতর্ক তৈরি হয়েছে, তখন তার পাশে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন নওশাদ সিদ্দিকী। তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির আগাম জামিন মামলায় বিকাশ বাবুর সওয়াল ঘিরে কল্যাণ ব্যানার্জি তীব্র আক্রমণ শানান এবং বিজেপি সিপিআইএম এর গোপন আতাতের প্রশ্ন তোলেন। এই ঘটনায় সিপিআইএম এর অন্দরেও মতভেদ দেখা যায়। এর মাঝে এই ফেসবুকে নওশাদ সিদ্দিকী লেখেন, বিকাশ ভট্টাচার্য স্যারের প্রতি বিষদগার মুন্ডুপাত করতে গিয়ে অজান্তিক শাসক দলের আইটি সেলের হয়ে কাজ করছি না তো? তার এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত মেলেছে বিরোধীদের একাংশ বিজেপির ফাঁদে পা দিচ্ছে। নওশাদ মনে করিয়ে দেন, পেশাগত দায়িত্ব ও রাজনৈতিক অবস্থান এক নয়। অতীতেও বিভিন্ন মামলায় বিকাশ বাবু প্রতি তার আস্থা দেখা গিয়েছে। ফলে এই বিতর্কের আবহে নওশাদের সমর্থন জোট রাজনীতিতে নতুন তাৎপর্য তৈরি করেছে। চাইলে কোনো মুসলিম দেশে চলে যান, কুরবানি নিয়ে হুমায়ুন কবিরের মন্তব্যে খোঁচা মন্ত্রী অগ্নিমিত্রার। বকরিদকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে পশু কুরবানি ও পশু বলি নিয়ন্ত্রণের সরকারি সিদ্ধান্ত ঘিরে। নতুন বিজেপি সরকার প্রকাশ্যে পশু বলি ও কুরবানি বন্ধের করা অবস্থান নেওয়ার পর এর বিরোধিতা করেছেন হুমায়ুন কবির। তার বক্তব্য, কুরবানি মুসলিম ধর্মাচরণের গুরুত্বপূর্ণ অংশ এবং রাজ্যের প্রায় 37% মুসলিম গোমাংসভোজী। তিনি প্রশ্ন তোলেন, কুরবানি বন্ধ করতে হলে সমস্ত কসাইখানাও বন্ধ করা হোক। এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় অগ্নিমিত্রা পাল বলেন, বাংলায় থাকতে হলে এখানকার নিয়ম মেনেই থাকতে হবে এবং ভারতে থাকতে হলে ভারতের আইন মানা বাধ্যতামূলক। গত 13ই মে রাজ্য সরকার আদালতের অনুমোদন সাপেক্ষে প্রকাশ্যে পশু বলি ও কুরবানি নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করে। প্রশাসনের দাবি, জনস্বাস্থ্য, পরিবেশের ভারসাম্য ও আদালতের নির্দেশ মানতেই এই পদক্ষেপ। তবে সংখ্যালঘু মহলের একাংশের অভিযোগ, এই সিদ্ধান্ত ধর্মীয় অধিকারের উপর হস্তক্ষেপ এবং বকরিদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে। ঈদের ছুটি কমিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, বাংলায় কর্মসংস্কৃতি ফেরাতে পুজোর ছুটিও কি কমে যাবে? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অতিরিক্ত সরকারি ছুটির সংস্কৃতি ব্যাপকভাবে চালু হয়েছিল। তবে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই পথে হাঁটতে নারাজ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বকরিদ উপলক্ষে পূর্বতন তৃণমূল সরকার 26 ও 27শে মে দুদিন সরকারি ছুটি ঘোষণা করলেও নবান্নের নতুন বিজ্ঞপ্তিতে সেই ছুটি কমিয়ে শুধুমাত্র 28শে মে একদিন করা হয়েছে। প্রশাসনের দাবি, চাঁদ দেখার নির্ঘণ্ট অনুসারে এই পরিবর্তন আনা হয়েছে। তবে পর্যবেক্ষকদের মতে এর মাধ্যমে নতুন সরকার অতিরিক্ত ছুটির সংস্কৃতি থেকে সরে এসে কর্মসংস্কৃতির ওপর জোর দেওয়ার বার্তা দিতে চাইছে। ঈদের ছুটি কমার পর এখন সবথেকে বড় প্রশ্ন, দুর্গাপূজার দীর্ঘ ছুটিতেও কি কাঁচি চলবে? মমতার জামানায় পুজোয় টানা 13 দিন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। প্রশাসনিক মহলের একাংশের মতে সরকারি কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে এবং নতুন বিনিয়োগ আকর্ষণ করতে অতিরিক্ত ছুটির বহর কমানো জরুরি। শনিবারের এই সিদ্ধান্তকে অনেকেই সেই নীতির ইঙ্গিত হিসেবেই দেখছেন। জুলাই থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথীর 6 কোটি গ্রাহকই পাবেন সুবিধা। নতুন আবেদনকারীরা কি করবেন? রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে একাধিক বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, আগামী জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রের তরফে 3000 কোটি টাকার অনুমোদন মিলেছে, যার প্রথম কিস্তির 500 কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যের অ্যাকাউন্টে এসেছে। মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসাথী কার্ডের 6 কোটির বেশি উপভোক্তাকেও ধাপে ধাপে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ভারতীয় জনৌষধি কেন্দ্রের সংখ্যা 170 থেকে বাড়িয়ে 474 করা হবে, যাতে সাধারণ মানুষের ওষুধের খরচ অনেকটাই কমে আসে। এছাড়া মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, হাম, রুবেলা, ম্যালেরিয়া ও ফাইলেরিয়া নির্মূলীকরণে বিশেষ রোড ম্যাপ তৈরি হয়েছে। হাসপাতালে শূন্যপদ দ্রুত পূরণ, নতুন মেডিকেল কলেজ গঠন এবং নারীদের জন্য সার্ভাইকাল ক্যান্সার টিকাকরণ কর্মসূচির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী হওয়ার পরেও নিজের ফর্মে দিলীপ ঘোষ, প্রয়োজনে সব উসুল করা হবে। কাটমানি মাফিয়াবাজদের নিয়ে হুঁশিয়ারি। দিলীপ ঘোষ খড়গপুরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে কাটমানি মাফিয়ারাজ ও ব্যবসায়ীদের হুমকি দিয়ে কড়া বার্তা দেন। তার বক্তব্য, খড়গপুরে আর কাটমানি ফোন করে ব্যবসায়ীদের ভয় দেখানো বা মাফিয়াদের দৌরাত্ম্য চলবে না। অতীতে যারা মানুষের উপার্জন থেকে কাটমানি নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে সব উসুল করা হবে বলেও দাবি করেন তিনি। দিলীপ ঘোষ আরো বলেন,
আগে মানুষ আতঙ্কে থাকতেন এবং নেতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, কোথাও অন্যায় হলে সরাসরি তাকে জ্বালাতে বলেন তিনি। এর পাশাপাশি মন্ত্রী হওয়ার পর প্রথমবার খড়গপুর মহকুমা হাসপাতালে গিয়ে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন নিয়ে বৈঠক করেন দিলীপ ঘোষ। হাসপাতালের জীর্ণ ভবন, সরঞ্জামের অভাব ও পরিষেবা নিয়ে আলোচনা হয়। তিনি জানান, নতুন ভবনে মা ও শিশু বিভাগ চালুর কাজ চলছে এবং হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় 100 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব স্বাস্থ্য ভবনে পাঠানো হবে বলেও জানান তিনি। নির্বাচনে ভরাডুবি নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ পার্থ চট্টোপাধ্যায়ের। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলের অন্দরে ক্ষোভ আরো বাড়ল। এবার প্রকাশ্যে দলকে আক্রমণ করলেন পার্থ চট্টোপাধ্যায়। তার দাবি, দলের মধ্যে বিশ্বাসযোগ্যতার অভাব তৈরি হয়েছিল এবং আইপ্যাকের উপর অতিরিক্ত নির্ভরতাই তৃণমূলকে ডুবিয়েছে। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মাটির মানুষের সঙ্গে সংযোগ হারিয়ে গিয়েছিল দল ও সংগঠনের বদলে আইপ্যাকের লোকজন গুরুত্ব পেয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের মতে মমতা ম্যাজিক এবার কাজ করেনি। তিনি অভিযোগ করেন, বাংলা জুড়ে যারা তৃণমূলকে প্রতিষ্ঠিত করেছিলেন তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। আইপ্যাক বিভাজনের রাজনীতি করেছে এবং নেতা কর্মীদের মধ্যে অবিশ্বাস তৈরি করেছে বলেও দাবি করেন তিনি। এছাড়াও নির্বাচন কমিশনকে আক্রমণ, অতিরিক্ত আত্মবিশ্বাস ও নেতাদের উদ্ধত্তকেও পরাজয়ের অন্যতম কারণ বলে উল্লেখ করেন পার্থ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, 211 থেকে 80-তে নেমে আসার দায় শুধুমাত্র সেনাপতির নয়, আইপ্যাক সংস্থা ও নেত্রীর দুর্বলতারও দায়ী রয়েছে। ক্লাব বাঁচাতে ইনভেস্টর আনুন। এবার নওসাদ হুমায়ুনের দ্বারস্থ মোহামেডান ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরেই স্পন্সর ও ইনভেস্টর সমস্যায় ভুগছে। আইএসএল এ খেলার পরও ক্লাবের আর্থিক পরিস্থিতির উন্নতি হয়নি। বর্তমানে ক্লাবের প্রায় 13 কোটি টাকার দেনা রয়েছে এবং আগামী মরশুমের জন্য নতুন করে বিনিয়োগের প্রয়োজন। এই পরিস্থিতিতে ক্লাব কর্তারা সাহায্যের জন্য দ্বারস্থ হয়েছেন নওসাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের। এর আগে নওসাদ অভিযোগ করেছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পাশে দাঁড়িয়েছিলেন, মোহামেডানের ক্ষেত্রে তা হয়নি। তিনি দাবি করেন, ক্লাব চাইলে স্পন্সরের ব্যবস্থা করতে পারবেন। অন্যদিকে হুমায়ুন কবিরও ক্লাবের সমস্যার সমাধানে আগ্রহ দেখিয়েছিলেন। এবার ক্লাবের তরফে 2 নেতাকে চিঠি দিয়ে তাদের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি বাংকার হিল কর্তা দীপক সিংহকেও চিঠি দেওয়া হয়েছে। সমস্যা না মিটলে ভবিষ্যতে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে ক্লাব। জয়ের পরও কেন আতঙ্ক? দখল কবিতায় নতুন সরকারের বিরুদ্ধে সরব মমতা। রাজ্যে পালা বদলের পর ফের কবিতা মাধ্যমে রাজনৈতিক বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে ইংরেজিতে ব্রেভ কবিতা লেখার পর এবার বাংলায় লিখলেন দখল নামে নতুন কবিতা। সেখানে বুলডোজার, অত্যাচার, গ্রেপ্তার ও আতঙ্কের প্রসঙ্গ তুলে বর্তমান সরকারকে পরোক্ষ নিশানা করেছেন তিনি। কবিতার শুরুতেই মমতা লিখেছেন, দখল মুক্ত করতে হবে অসহায় দুর্বল মানুষদের। আর কত বুলডোজার, আর কত অত্যাচার, আর কত দানবিকতা। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, শত শত গ্রেপ্তার কেন? কত পুরস্কার পাচ্ছে? কটাক্ষের সুরে আরো লেখেন, জঞ্জালে ঢেকেছে তোমাদের শরীর। নিজেদের মনের জঞ্জালকে আগে দখল মুক্ত করো। নাম না করে বিজেপিকে আক্রমণ করে প্রশ্ন করেন, জিতলেই যদি, তবে মানুষ কেন আতঙ্কিত? কেনই না সন্ধেতে নামছে মধ্যরাত? রাজনৈতিক মহলের মতে নতুন সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং তৃণমূল নেতাদের বিরুদ্ধে চলা অভিযানের পরিপ্রেক্ষিতে এই কবিতা লিখেছেন মমতা। আগেও ব্রেভ কবিতায় আত্মবিশ্বাস ও সাহসের বার্তা দিয়েছেন তিনি। এবারও কবিতাকেই রাজনৈতিক প্রতিবাদের হাতিয়ার করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে রাজ্যের অনেক বদনাম হয়েছে, বদলাতে হবে ভাবমূর্তি। শিয়ালদহের রোজগার মেলায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিয়ালদহের রোজগার মেলায় জানালেন, নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং সেই পরিস্থিতি বদলাতে নতুন সরকার নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে। তার বক্তব্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি এবং আদালতের হস্তক্ষেপে 26,000 শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ায় রাজ্যে অনেক ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে সরকারি স্তরে এবং সরকার পোষিত সংস্থার নিয়োগ নিয়ে নতুন ভাবনা চিন্তা শুরু হয়েছে এবং বিধানসভার পরবর্তী অধিবেশনে এই বিষয়ে নতুন আইন আনা হবে। তিনি জানান, আগের সরকারের আমলে মৌখিক পরীক্ষায় অতিরিক্ত নম্বর রাখা হয়েছিল, কিন্তু ভবিষ্যতে স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, একাডেমিক মূল্যায়ন এবং কম মৌখিক নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। এছাড়াও ওএমআর এর কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া কথাও বলেন শুভেন্দু। তার দাবি, কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ নিয়োগ পদ্ধতির পথেই পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকার এগোবে। তৃণমূল বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্সে চুরি, ছাগল পাচার। হুগলিতে গ্রেপ্তার 3। হুগলির দাঁতপুরে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের উন্নয়ন তহবিল থেকে দেওয়া একটি অ্যাম্বুলেন্সে ছাগল পাচারের অভিযোগে শনিবার ভোররাতে দাঁতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সারখোলা গ্রামে টহল চলাকালীন দাঁতপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বাধীন পুলিশ দলের সন্দেহের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটি আটকায়। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে 2টি ছাগল উদ্ধার হয়। গাড়িতে থাকা 3 জনের কাছে ছাগল বহনের কোনো সঠিক তথ্য না পাওয়ার কারণে পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তে
জানা যায় এলাকার এক ব্যক্তি গোয়ালঘর থেকে ছাগল দুটি চুরি করা হয়েছে এবং পুলিশের চোখে ধুলো দিতেই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছিল। ঘটনায় অ্যাম্বুলেন্স চালক আহমেদ আলী সরকার সহ দীপঙ্কর রায় ও রজত ক্ষেত্রপালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামনে বকরিদ থাকায় ছাগলের দাম বাড়ছে, সেই কারণেই চুরি করে পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এর আগেও এলাকায় একাধিকবার ছাগল চুরির ঘটনা ঘটেছে। যখন মমতার কেউ থাকবে না, তার পক্ষে দাঁড়ানোর জন্য আমি থাকবো, কারণও ব্যাখ্যা করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট জানালেন, দল এবং পোশাককে এক করে দেখা উচিত নয়। তার বক্তব্য, নীতিগত সংঘর্ষ না থাকলে বিচারপতি যেই হন, আইনজীবী হিসেবে তার পাশে দাঁড়ানোর দায়িত্ব। এমনকি প্রয়োজনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও দাঁড়াবেন তিনি বলে মন্তব্য করেন তিনি। এক সাক্ষাৎকারে বিকাশ রঞ্জন বলেন, বামপন্থীদের নীতি হলো মানুষের পাশে থাকা। কেউ আইনের সাহায্য চাইলে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে তাকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে বিচার ও সাজা হবে, কিন্তু আইনগত সাহায্য পাওয়া প্রত্যেকের অধিকার। প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি ও তার স্বামী হয়ে মামলা লড়ার পর সিপিআইএম এর একাংশে ক্ষোভ তৈরি হয়েছে। এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন বলেন, আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ ফৌজদারি অপরাধ নয় এবং এই নিয়ে সওয়াল করাকে রাজনৈতিক সংকীর্ণতা হিসেবে দেখা হচ্ছে। তার মতে, কেউ যদি রাজনৈতিক হিংসা বা গুরুতর অপরাধে অভিযুক্ত হতেন, তাহলে পরিস্থিতি আলাদা হতে পারত। যুব ভারতীর সামনে থেকে সরল বিতর্কিত মূর্তি, আগেই ইঙ্গিত দিয়েছিলেন নিশীথ প্রামাণিক। যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় তৈরি বিতর্কিত মূর্তির বড় অংশ শুক্রবার রাতে সরিয়ে ফেলা হয়েছে। 2017 সালে যুব বিশ্বকাপের সময় এই মূর্তি বসানো হয়েছিল। আইএসএল এর ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দেখতে গিয়ে আগেই সেটি সরানোর ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। মূর্তিতে কোমর থেকে পা পর্যন্ত শরীরের ওপর পৃথিবী ও বিশ্ব বাংলার লোগো ছিল, আর দুপায়ে ছিল দুটি ফুটবল। শুরু থেকেই এই নিয়ে বিতর্ক ও সমালোচনা চলছিল। নিশীথ প্রামাণিক মন্তব্য করেছিলেন, এরকম অদ্ভুত বিদকুটে একটা মূর্তির কোনো প্রয়োজন নেই এবং এটি বসানোর পর থেকেই আগের সরকারের খারাপ সময় শুরু হয়েছিল বলে কটাক্ষ করেন। শুক্রবার মধ্যরাতে মূর্তির ওপরের অংশ কেটে সরানো হয়েছে, যদিও নিচের অংশ এখনও রয়েছে। ফুটবল প্রেমীদের একাংশ দীর্ঘদিন ধরেই এই মূর্তি অপসারণের দাবি জানিয়ে আসছিল। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলের অন্দরে ক্ষোভ ও ভাঙনের পরিস্থিতি ক্রমশই প্রকাশ্যে আসছে। এই আবহে রাজ্যে হারানো জমি পুনরুদ্ধারে সক্রিয় হয়েছে প্রদেশ কংগ্রেস। শুভঙ্কর সরকার ও গুলাম আহমেদ মীর স্পষ্ট জানিয়েছেন, একসময় কংগ্রেসে থাকা সকলের জন্য দলের দরজা খোলা। ভোটের পর রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী বিজেপির বিরুদ্ধে যৌথ লড়াইয়ের বার্তা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। পরে মমতা ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার কথা বলেন এবং ভবিষ্যতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে কৌশলগত মন্তব্য করেন। এদিকে গোলাম আহমেদ মীর বলেন, যারা পরিস্থিতির কারণে অন্য দলে গিয়েছেন তাদের ফিরে আসার এটাই সুবর্ণ সুযোগ। তবে কংগ্রেস জানিয়ে দিয়েছে, দুর্নীতির গুরুতর অভিযোগ থাকা নেতাদের ক্ষেত্রে করা যাচাই হবে। রাজনৈতিক মহলের মতে এই আহ্বান তৃণমূলের অন্দরে ভাঙন আরও বাড়িয়ে দিতে পারে। আসানসোলে বুলডোজারে গুঁড়িয়ে গেল ইস্পাত কারখানার জমি দখলকারী তৃণমূল কার্যালয়। আসানসোলের বাঁধপুর এলাকায় অবৈধ দখলদারির বিরুদ্ধে প্রশাসনের অভিযান আরও জোরদার হয়েছে। শনিবার বুলডোজার চালিয়ে ভারতীয় ইস্পাত কর্তৃপক্ষের জমিতে গড়ে ওঠা আরও একটি অভিযুক্ত অবৈধ তৃণমূল কার্যালয় ভেঙে দেওয়া হয়। বানপুর রেলওয়ে স্টেশনের কাছে থাকা এই অফিসটি তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রর কার্যালয় হিসেবে ব্যবহৃত বলে জানা গিয়েছে। অভিযানের সময় এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় এবং এটি বানপুর ধ্বংস হওয়া চতুর্থ তৃণমূল কার্যালয়। প্রশাসনের দাবি, সরকারি জমিতে অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না। এসএআইএল কর্তৃপক্ষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্যই এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছে। দলের বক্তব্য, অফিসটি এলাকার মানুষের সমস্যা সমাধানের কাজে ব্যবহৃত হতো এবং শুধুমাত্র বিরোধী দলকে টার্গেট করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি নেতারা দাবি করেছেন, এতদিন অবৈধ দখলদারির রাজত্ব চললেও এখন আইনের শাসন ফিরছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল।